25শে বৈশাখ বিশ্বকবির জন্মদিনে আমরা আজ জানব এমন কিছু ঘটনা যা শুধু মজারই নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিত্বের এক নতুন দিক আমাদের সামনে তুলে ধরে। চলুন জেনে নিই সেই কিছু অজানা মজার ঘটনা। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রচুর লোক তাদের লেখা বই দিতে আসতেন। একবার এক শিক্ষক এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর লেখা একটি বাংলা ব্যাকরণ বই দিয়ে বললেন, গুরুদেব, সময় পেলে একটু দেখবেন বইটি কেমন হয়েছে। রবীন্দ্রনাথ বললেন, ঠিক আছে, 2-4 দিন পরে আসুন, আমি দেখে রাখব। ঠিক 3 দিনের মাথায় লোকটি রবীন্দ্রনাথের কাছে গিয়ে হাজির। তিনি জিজ্ঞেস করলেন, গুরুদেব, আমার ব্যাকরণ বইটি দেখেছিলেন? রবীন্দ্রনাথ তাঁর দিকে এক ঝলক তাকিয়ে বললেন, দেখেছি, খুব ভালো করে দেখেছি। বাংলা ভাষা যে এত কঠিন এই প্রথম জানলাম। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রিয় ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন কথাশিল্পী প্রমথনাথ বিশি। তো একবার প্রমথনাথ বিশি কবিগুরুর সঙ্গে শান্তিনিকেতনের আশ্রমের একটি ইদারার পাশ দিয়ে যাচ্ছিলেন। ওখানে একটি গাব গাছ ছিল। কবিগুরু হঠাৎ তাকে উদ্দেশ্য করে বললেন, জানিস, এক সময়ে এই গাছের চারাটিকে আমি খুব যত্ন করে লাগিয়েছিলাম। আমার ধারণা ছিল এটা অশোক গাছ, কিন্তু যখন গাছটি বড় হলো দেখি ওটা অশোক নয়, গাব গাছ। তারপর তিনি প্রমথনাথের দিকে সরাসরি তাকিয়ে স্মিত হাস্যে যোগ করলেন, তোকেও অশোক গাছ বলে লাগিয়েছি, বোধ করি তুইও গাব গাছ হবি। একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসঙ্গে বসে সকালের জল খাবার খাচ্ছেন। গান্ধীজি লুচি পছন্দ করতেন না, তাই তাঁকে ওটসের পরিজ খেতে দেওয়া হয়েছিল, আর কবিগুরু খাচ্ছিলেন গরম গরম লুচি। গান্ধীজি তাই দেখে বললেন, গুরুদেব, তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ? উত্তরে কবিগুরু বললেন, বিষই হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে, কারণ আমি বিগত 60 বছর যাবতেই বিষ খাচ্ছি। রবীন্দ্রনাথের একটা অভ্যাস ছিল, যখনই তিনি কোনো নাটক বা উপন্যাস লিখতেন তা প্রথমে শান্তিনিকেতনে গুণীজনদের সামনে পড়ে শোনাতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই গুণীজনদের মধ্যে ছিলেন একজন। একবার বাইরে জুতো রেখে আসায় সেটা চুরি হয়ে গিয়েছিল। তারপর থেকে তিনি জুতো জোড়া কাগজে মুড়ে বগল দাবা করে আসরে ঢুকতেন। রবীন্দ্রনাথ সেটা টের পেয়ে একদিন তাকে এভাবে ডুবতে দেখে বললেন, শরৎ, তোমার বগলে ওটা কি পাদুকা পুরাণ? একবার এক দোল পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথের সঙ্গে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সাক্ষাৎ ঘটে। পরস্পর নমস্কার বিনিময়ের পর হঠাৎ দ্বিজেন্দ্রলাল তাঁর জামার পকেট থেকে আবির বের করে রবীন্দ্রনাথকে বেশ ভালো করে মাখিয়ে দিলেন। আবিরে রঞ্জিত রবীন্দ্রনাথ রাগ না করে বরং সহাস্যে বলে উঠবেন, এতদিন জানতাম দ্বিজেনবাবু হাসির গান ও নাটক লিখে সকলে মনোরঞ্জন করে থাকেন, আজ দেখছি শুধু মনোরঞ্জন নয়, দেহ রঞ্জনেও তিনি একজন ওস্তাদ। মরিস সাহেব শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি পড়াতেন। তিনি একবার তাঁর ছাত্র প্রমথনাথ বিশিকে বললেন, গুরুদেব, সুগার
অর্থাৎ চিনি নিয়ে একটা গান লিখেছেন, যেটা খুবই মিষ্টি হয়েছে। প্রমথনাথ বিশি সে কথা শুনে বললেন, চিনি নিয়ে লিখলে সেটা তো মিষ্টি হবেই, তা গানটা কি? মরিস সাহেব গাইলেন, আমি চিনি গো চিনি তোমারই ওগো বিদেশিনী। এটা শুনে প্রমথনাথ বিশি বললেন, গানটাতে বেশ কয়েক চামচ চিনি মিশিয়েছেন গুরুদেব, তাই এত মিষ্টি। কিন্তু এই চিনি যে সুগার, সেটা আপনাকে কে বলল? মরিস সাহেব জানালেন, কে আবার? স্বয়ং গুরুদেব নিজেই তাকে কথা জানিয়েছেন। কবিগুরুর 50 বছর বয়সে পদার্পণ উপলক্ষে শান্তিনিকেতনের একটি কক্ষে সভা বসেছিল। সেখানে তিনি সকণ্ঠে গান গেয়েছিলেন। তো তিনি সেদিন গাইলেন, এখনো তারে চোখে দেখিনি, শুধু কাশি শুনেছি। কবিগুরু এটি গেয়েছিলেন আচার্য যতীন্দ্রমোহন বাগচি ওই কক্ষে ঢোকার আগের মুহূর্তে। তাই বাগচি মহাশয় কক্ষে প্রবেশ করে বিস্মিত নয়নে সকলের দিকে তাকিয়ে রইলেন। সিঁড়িতে তোমার কাশির শব্দ শুনেই গুরুদেব তোমাকে চিনেছেন। সত্যেন্দ্রনাথ দত্ত তখন বাগচি মহাশয়কে বুঝিয়ে দিলেন, তাই তো তার গানের কলিতে বাঁশির স্থলে কাশি বসিয়ে তিনি গানটি গেয়েছেন। সাহিত্যিক বনফুল তথা শ্রী বলাই চাঁদের এক ছোট ভাই বিশ্বভারতীতে পড়ার জন্য শান্তিনিকেতনে পৌঁছেই কার কাছ থেকে যেন জেনেছিলেন রবীন্দ্রনাথ কানে একটু কম শোনেন। ফলে রবীন্দ্রনাথের সঙ্গে তিনি যখন দেখা করতে গেলেন, রবীন্দ্রনাথ বললেন, কি হে, তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি? তখন বলাই বাবুর ভাই চেঁচিয়ে জবাব দিলেন, আজ্ঞে না, আমি অরবিন্দ। রবীন্দ্রনাথ তখন হেসে উঠে বললেন, না, কানাই নয়, এ যে দেখছে একেবারে সানাই। একবার কালিদাস নাগ ও তাঁর স্ত্রী জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বেড়াতে এসেছে। রবীন্দ্রনাথ মৃদু হাস্যে নাগ দম্পতিকে প্রশ্ন করলেন, শিশু নাগদের কোথায় রেখে এলে? আর একবার রবীন্দ্রনাথ তার চাকর বনমালীকে তাড়াতাড়ি চা করে আনতে পাঠিয়েছিলেন, কিন্তু তার আসতে দেরি হচ্ছে দেখে কপট বিরক্তির ভাব দেখিয়ে রবীন্দ্রনাথ বললেন, চা কর বটে, কিন্তু সুকর নয়। আরও একবার কবিগুরুর 2 নাতনি এসেছেন শান্তিনিকেতনে কলকাতা থেকে। একদিন সেই নাতনি দুজন কবিগুরুর পা টিপছিলেন। অমনি তিনি বলে উঠলেন, পানি পীড়ানো না পা নিপীড়ানো। প্রথমটায় তাঁরা কিছুই বুঝতে না পারলেও পরে কথাটার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে খুবই মজা পেয়েছিলেন। একদিন সকালবেলায় রবীন্দ্রনাথ জল খাবার খেতে এসেছে। প্রমথনাথ এসে তার পাশে বসলেন। উদ্দেশ্য গুরুদেবের খাবারে ভাগ বসানো। ফল, লুচি, মিষ্টি সব কিছুরই ভাগ পেলেন তিনি, কিন্তু তার নজর এক গ্লাস সোনালি রঙের শরবতের দিকে, যেটা তাকে দেওয়া হয়নি। গুরুদেব তার ভাব লক্ষ্য করে বললেন, কি হে, এই শরবত চলবে নাকি? প্রমথনাথ খুব খুশি। অমনি গুরুদেব বড় এক গ্লাসে সেই শরবত প্রমথনাথকে দেওয়ার আদেশ দিলেন। বড় গ্লাস ভর্তি হয়ে সেই সোনালি শরবত এলো। প্রমথনাথ এক চুমুক খেয়েই বুঝলেন সেটা চিরতার শরবত। শান্তিনিকেতনের ছেলেদের সঙ্গে
অন্য প্রতিষ্ঠানের ছেলেরা ফুটবল খেলছে। শান্তিনিকেতনের ছেলেরা 8-0 গোলে জিতেছে। সবাই দারুণ খুশি। শুধু রবীন্দ্রনাথ মন্তব্য করলেন, জিতেছে ভালো, তা বলে 8 গোল দিতে হবে? ভদ্রতা বলেও তো একটা কথা আছে নাকি? শান্তিনিকেতনে নতুন একটি ছেলে ভর্তি হয়েছে, তার নাম ভান্ডারী। ছেলেটির সঙ্গে তখনও রবীন্দ্রনাথের পরিচয় হয়নি। রবীন্দ্রনাথ একদিন শান্তিনিকেতনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে। তার পরনে দীর্ঘ আলখাল্লা, মাথায় টুপি। ভান্ডারী তাকে দেখে ছুটে গিয়ে হাতে আধুলি মানে 8 আনা পয়সা দিয়ে এলো। অন্য ছেলেরা জিজ্ঞাসা করল, গুরুদেবকে তুই কি দিবি? গুরুদেব কোথায়? ও তো একজন ফকির। মা বলেছে ফকিরকে দান করলে পুণ্যি হয়। ভান্ডারীর সাপ জবাব। যাই হোক, অল্প দিনেই বোঝা গেল ভান্ডারী ভীষণ দুরন্ত ছেলে। তার দৌরাত্মে ছাত্র শিক্ষক সবাই অস্থির। নালিশ গেল গুরুদেবের কাছে। গুরুদেব তাকে ডেকে বললেন, ভান্ডারী, তুই কত ভালো ছেলে, তুই একবার আমাকে একটা আধুলি দিয়েছিলি, কেউ তো আমাকে 1 পয়সাও কখনো দেয় না। যদি তুই দুরন্তপনা করিস তাহলে কি চলে? গুরুদেবের কথায় ভান্ডারের দুষ্টুমি কিছুটা কমেছিল। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের ছাত্রদের বকাঝকার পক্ষপাতী ছিলেন না। তিনি কাউকে কখনো আঘাত দিতে চাইতেন না। একবার প্রমথনাথ বিশি সম্পর্কে একটা নালিশ এলো, এমন অবস্থা যে তাকে না বকলেই নয়। অনিচ্ছা সত্ত্বেও গুরুদেব প্রমথনাথকে অনেকক্ষণ ধরে বকলেন। তিনি একটু থামলে প্রমথনাথ বললেন, কিন্তু ঘটনা হলো আমি এ বিষয়ে কিছুই জানি না। রবীন্দ্রনাথ হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, বাঁচালি? তোকে বকাও আমার, তুই কষ্টও পেলি না। একবার শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ লিখে পাঠালেন, আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন। এটা খুব গর্হিত অপরাধ। এজন্য কাল বিকেলে আমার এখানে এসে আপনাকে দণ্ড নিতে হবে। এ কথা শুনে চিন্তিত নেপালবাবু পরের দিন কবির কাছে উপস্থিত হলেন। আগের রাতে দুশ্চিন্তায় তিনি ঘুমোতেও পারেননি। সারাদিন ছটফট করেছেন। কি ভুল করেছেন তিনি? বিকেল হওয়ার আগে তিনি পৌঁছে গেলেন রবীন্দ্রনাথের কাছে। নেপাল রায় এসেছেন শুনে রবীন্দ্রনাথ একটি মোটা লাঠি হাতে নিয়ে তার সামনে এলেন। নেপালবাবু তখন ভয়ে অজ্ঞান হওয়ার অবস্থা। তিনি ভাবলেন এবার সত্যিই বুঝি তার মাথায় লাঠি পড়বে। কবি তখন সেটি বাড়িয়ে দিয়ে বললেন, এই নিন আপনার দণ্ড। সেদিন আপনি এই লাঠিটা মানে দণ্ডটা আমার এখানে ফেলে গিয়েছিলেন, তা একদম ভুলে গেছেন। একবার এক ঘরোয়া আসর জমেছে। সবাই হাসি গল্পে মশগুল। রবীন্দ্রনাথ বললেন, এ ঘরে একটা বাঁদর আছে। সবাই ওর মুখের দিকে চাওয়াচাই করছে। গুরুদেব কাকে বাঁদর বললেন? ঠিক তখনই রবীন্দ্রনাথ বুঝিয়ে দিলেন, এ ঘরে 2টো দরজা আছে, মানে দোর, একটা ডান দিকে একটা বাম দিকে। তাই বলছিলাম এ ঘরে একটা বাঁদর আছে। রবীন্দ্রনাথ তার ভক্ত ছাত্রছাত্রীদের সামনে গান গাইছেন, হে মাধবী দ্বিধা কেন। তখন ভৃত্য বনমালী আইসক্রিমের প্লেট নিয়ে তাঁর ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। বনমালী ভাবছে ঘরে ঢুকবে কি ঢুকবে না, কারণ রবীন্দ্রনাথ গান গাইছেন। এ সময় ঢুকলে উনি বিরক্ত হবেন কিনা কে জানে। গুরুদেব বনমালীর দিকে তাকিয়ে গাইলেন, হে মাধবী দ্বিধা কেন। বনমালী আইসক্রিমের প্লেট গুরুদেবের সামনে রেখে লজ্জায়
ঘর থেকে বেরিয়ে গেল। রবীন্দ্রনাথ বললেন, বনমালীকে যদিও মাধবী বলা চলে না, তবে তার দ্বিধা মাধবীর মতোই ছিল। আর আইসক্রিমের প্লেট নিয়ে দ্বিধা করা মোটেই ভালো নয়। একবার রবীন্দ্রনাথ ঘুমোচ্ছে, ঘরের জানালা খোলা, জানালা দিয়ে চাঁদের আলো আসছে, ফুটফুটে জ্যোৎস্না, আলোতে ঘুমের ব্যাঘাত হচ্ছে। রবীন্দ্রনাথ ভৃত্য মহাদেবকে ডেকে বললেন, ওরে মহাদেব, চাঁদটাকে একটু ঢাকা দে না বাবা। মহাদেব তো হতভম্ব, চাঁদ সে কিভাবে ঢাকা দেবে? গুরুদেব হেসে বললেন, জানালাটা বন্ধ করে দে, তাহলেই চাঁদ ঢাকা পড়বে। কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কারের জন্য একটা কমিটি গঠন করে দিলে সেই কমিটি বাংলা বানানোর পুরানো নীতি পাল্টে নতুন বানান রীতি চালু করে। এই কমিটি এই কাজ করতে গিয়ে গরু বানান নিয়ে সমস্যায় পড়ে। কমিটি ঠিক করে যে গ রয়হস্য বানানটি গরু না লিখে গয়কার রয়হস্য লেখা উচিত, কারণ শব্দটির উৎপত্তি সংস্কৃতের গো শব্দ থেকে এসেছে, আদিতে ওকার, সেজন্য এখানেও ওকার থাকা উচিত। কিন্তু সমস্যা হচ্ছে প্রায় সব বাংলাভাষী লেখক, ছাত্রছাত্রী, শিক্ষক সবাই ওকার ছাড়া গরু বানান লেখে। কিন্তু কি করা যায়? কমিটির সিদ্ধান্ত হলো এক্ষেত্রে রবীন্দ্রনাথের মত নেওয়া দরকার। দেখা যাক উনি কি বলেন। কমিটির প্রধান ছিলেন ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাঁর নেতৃত্বে কমিটির লোকজন চলল শান্তিনিকেতনে। সেখানে গিয়ে তাঁরা সাক্ষাৎ প্রার্থী হলেন কবির। কবি তাঁদের আগমনের হেতু জানতে চাইলে তাকে বিষয়টি বোঝানো হলো। বলা হলো, আমরা আপনার মত জানতে এসেছি। রবীন্দ্রনাথ কথাটা শুনে মৃদু হেসে বললেন, তা তোমাদের ওকার দিয়ে গরু লেখার ব্যাপারে অন্তত একটা সুবিধেই হবে যে আমাদের দেশের জীর্ণকায়, হাড়, চিরচিরে গরুগুলোকে অন্তত একটু মোটা ও তাজা দেখাবে। একবার এক ভদ্রলোক কবিতার দুটি লাইন নেওয়ার জন্য রবীন্দ্রনাথের কাছে কলম ধার চাইলেন। তিনি কলম চাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, আপনি কি এই কবিতার দ্বিতীয় লাইনটা জানেন? প্রথম লাইনটা হচ্ছে, সকল পক্ষী মৎস্যভক্ষী, মৎস্যরাঙ্গী কলঙ্কিনী। রবীন্দ্রনাথ কলমটা দিয়ে বললেন, নিশ্চয়ই জানি। লাইন দুটো দাঁড়ালো এরকম, সকল পক্ষী মৎস্যভক্ষী, মৎস্যরাঙ্গী কলঙ্কিনী, সবাই কলম ধার চেয়ে নেয়, আমি শুধু কলম কিনি। কবিগুরু একবার কিছু বন্ধু বান্ধব নিয়ে বাংলা মুলুকের বাইরে পাত্রী দেখতে গেলেন। পাত্রী খুব ধনী, 7 লাখ টাকার উত্তরাধিকারী। সে যুগে 7 লাখ টাকা যৌতুক ভাবা যায়। তিনি যে ঘরে বসে আছেন, সে ঘরে দুজন অল্প বয়সী মেয়ে এসে বসল। একজন চুপচাপ সাদাসিধে জড় ভরতের মতো এক কোণায় বসে রইল। অন্য মেয়েটি যেমন সুন্দরী তেমনি চটপটে, স্মার্ট, একটুও জড়তা নেই। সুন্দর ইংরাজি উচ্চারণ, পিয়ানো বাজালো দারুণ, সঙ্গীত নিয়ে জ্ঞানগর্ভ টুকটাক আলোচনাও করল। রবীন্দ্রনাথের খুব পছন্দ হলো মেয়েটিকে। এমন সময় বাড়ির কর্তা ঘরে ঢুকে শুভেচ্ছা বিনিময়ের পর মেয়ে দুটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বললেন,
হিয়ার ইজ মাই ওয়াইফ, আর জড় ভরতকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ডটার। পাত্রী দেখার দল বিস্ময়ে হতবাক। জীবনের শেষ দিকে এসে রবীন্দ্রনাথ একটু সামনের দিকে ঝুঁকে উবু হয়ে লিখতেন। একদিন তাকে ওভাবে উবু হয়ে লিখতে দেখে তার এক শুভাকাঙ্ক্ষী বলল, আপনার নিশ্চয় ওভাবে উপুর হয়ে লিখতে কষ্ট হচ্ছে। বাজারে এখন এরকম অনেক চেয়ার আছে যেগুলোতে আপনি হেলান দিয়ে বেশ আয়েসের সঙ্গে লিখতে পারেন। ওরকম একটা আনিয়ে নিলেই তো পারে। লোকটার দিকে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে রবীন্দ্রনাথ জবাব দিলেন, তা তো পারি, তবে কি জানো, এখন উপুর হয়ে না লিখলে কি আর লেখা বেরোয়? পাত্রের জল কমে তলায় ঠেকলে একটু উপুর তো করতেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এক গানের আসরে নিমন্ত্রিত হয়ে এসেছেন। আসরে গান গাইছেন বিখ্যাত ধ্রুপদ গানের শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। কবি তার গান শুনে মুগ্ধ। গোপেশ্বরের গাওয়া শেষ হলে উদ্যোক্তারা রবীন্দ্রনাথের কাছে এসে অনুরোধ করলেন, গুরুদেব, এবার আপনাকে গান গাইতে হবে। সেদিনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ শুধু গান শুনতেই গিয়েছিলেন, গান গাওয়ার কথা ছিল না। উদ্যোক্তাদের অনুরোধ শুনে তিনি হাসতে হাসতে বললেন, বুঝেছি বুঝেছি, গোপেশ্বরের পর এবার দাড়ীশ্বরের পালা। রবীন্দ্রনাথকে একবার এক ভদ্রলোক লিখলেন, আপনি কি ভূতে বিশ্বাস করেন? কবি উত্তরে লিখলেন, বিশ্বাস করি বা না করি, তাদের দৌরাত্ম্য মাঝে মাঝে টের পায়। সাহিত্যে, রাজনীতিতে, সর্বত্রই এক এক সময় তুমুল দাপাদাপি জুড়ে দেয় এরা। দেখেছি, দেখতে ঠিক মানুষের মতো। একবার শান্তিনিকেতনে ওজন মাপার যন্ত্র কেনা হলো। যন্ত্র দিয়ে ছেলে মেয়েদের একে একে ওজন নেওয়া হচ্ছিল। রবীন্দ্রনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা লক্ষ্য করছিলেন। এক একজনের ওজন নেওয়া শেষ হলেই কবি তাকে জিজ্ঞেস করছিলেন, কিরে, তুই কত হলি? এর মধ্যে একটি মেয়ের ওজন হলো 2 মণ। মেয়েটির বিয়ের কথা চলছিল, কবি তা জানতেন। মজা করে তিনি বললেন, কিরে, তুই এখনো 2 মণ, এখনো 1 মণ হলি নে। শরৎচন্দ্র পণ্ডিত নিয়মিত যেতেন গুরুদেবের কাছে, বিভিন্ন আলাপ আলোচনা করতেন। একদিন রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে হাসতে হাসতে বললেন, শরৎ, তোমার জীবন সম্পর্কে লোকের বড় কৌতূহল। আমার জীবন স্মৃতির মতো তুমিও তোমার জীবনের কথা লেখো। সেই লেখা পড়ে বাংলার পাঠক সমাজ তোমার জীবন সম্বন্ধে জানতে পারবে। উত্তরে শরৎচন্দ্র পণ্ডিত বললেন, গুরুদেব, সেটা বোধহয় সম্ভব নয়, কারণ আমার জীবন তো আপনার মতো ভালো নয়। আগে থেকে বুঝতে পারিনি এত বড় হব। তবে না হয় একটু বুঝে সমঝে ভালো হয়ে চলতাম। তা তো হয়নি, তাই এই জীবনে আমার আর জীবনই লেখা ঠিক হবে না। শরৎচন্দ্রের উত্তর শুনে রবীন্দ্রনাথ গোঁফের ফাঁকে মুচকি হাসলেন। এই ছিলেন আমাদের রবীন্দ্রনাথ, যিনি শুধু এক মহান কবি নন, ছিলেন এক বর্ণময় মানুষ। তাঁর জীবনের প্রতিটি মুহূর্তে ছিল হাসি, রস, কৌতুক আর গভীর ভাবনার মিশেল। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও রবীন্দ্র ভিত্তিক ভিডিওর জন্য আমাদের চ্যানেল স্টাডি লাইন স্টুডেন্টসে সাবস্ক্রাইব করুন।